কলকাতা ফুটবল লিগে নির্ঘণ্ট তৈরি হলো বৃহস্পতিবার দিন। এই নির্ঘণ্টে কলকাতা ফুটবল লিগে এবার মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে এক গ্রুপে খেলতে দেখা যাবে। সেই গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল, ভবানীপুর স্পোর্টিং ক্লাব, মোহনবাগান, ইস্টার্ন রেলওয়ে, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, জজ টেলিগ্রাফ, রেনবো এফসি, ক্যালকাটা কাস্টমস, পিয়ারলেস, পুলিশ এসি এবং টালিগঞ্জ অগ্রগামী। এই গ্রুপে খেলতে দেখা যাবে মোহামেডান স্পোর্টিংকে। কার্যত মোহামেডান স্পোর্টিং প্রথম ম্যাচটি খেলবে 25 জুন তারিখে। এই গ্রুপে রয়েছে মোহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার স্পোর্টিং, খিদিরপুর, বেহালা সাংস্কৃতিক সম্মিলনী অর্থাৎ বিএসএস, কালীঘাট এমএস, এরিয়ান্স, আর্মি রেড, সুরুচি সংঘ, সাদার্ন সমিতি, মেসারাস ক্লাব, ইউনাইটেড এসসি, ওয়ারি এসি এবং পাঠচক্র। উল্লেখযোগ্য যে গতবার মোহনবাগান ইস্টবেঙ্গল অন্য গ্রুপে খেলেছিল, কিন্তু এবার তারা এক গ্রুপে পড়ায় কলকাতা ফুটবলের আকর্ষণ যে বাড়বে সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। মোটামুটিভাবে ঠিক হয়েছে কলকাতার ফুটবল 8টি মাঠে অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে কিশোর ভারতী স্টেডিয়াম কলকাতার, যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি ম্যাচটি হবে এবং এছাড়াও রয়েছে ব্যারাকপুরের স্টেডিয়াম। আমরা আশা করছি খেলা শুরু হওয়ার আগেই ফাইনাল ডিসিশন হয়ে যাবে। হয়ে গেলে আপনারা সবাই জানতে পারবেন, যেহেতু এখনও ওরা একটা অ্যাপিল করেছে গভর্নিং বডির কাছে এবং গভর্নিং বডি একটা কমিটি করে দিয়েছে এই ব্যাপারটা দেখার জন্য। তো যদি অ্যাপিলটা তো রিলিফের জন্যে, আমরা যদি সেই রিলিফটা হয় এবং সেটা যদি লটারি হয়ে যাওয়ার পরে হয় তাহলে তাদের পার্টিসিপেট করতে অসুবিধা হতো। সেই জন্য প্রভিশনাল বেসিস তাদের অ্যালাউ করা হয়েছে এবং ডিসিশন হলে সবাই জানতে পারে। লটারি কবে করবে? লটারি আজকে হয়ে গেছে। লটারির মধ্যে যদি কোনো কারণে ডিসিশন না হয় এরকম হবে না, বা যদি নেগেটিভ ডিসিশন হয় বাদ হয়ে যাবে। তখন তাহলে আবার রিশিডিউল করতে কেন? অপোনেন্ট হিসেবে তো দেওয়া হবে। আরে সেই ম্যাচটা ওয়াক ওভার হিসেবে ট্রিটেড হবে। সেটা তো ওয়াকআউট ছিল। না, তাহলে আজকে বেসিসে ডাকলেন এবং লটারিতে ডাকলেন। যেহেতু এটা আন্ডার অ্যাপিল আছে সেই জন্যে প্রভিশনালভাবে ওদেরকে অ্যালাউ করা হয়েছে। এখানে আমি একটু বিস্তারিত একটা প্রশ্ন করতে চাই, কোনোভাবে নেবেন না। গভর্নিং বডির শেষ মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল ফোরম্যান কমিটি, সেদিনকে ওদের তোলার ব্যাপারটা প্রেসিডেন্ট বলেছিলেন, চেয়ারম্যান বলেছিলেন এইভাবে তোলা যায় না। তার প্রথম মিটিং ছিল 8 তারিখ, কিন্তু আইএফএ যে চিঠিটা দিয়ে টালিগঞ্জ এবং ওয়ারিকে আজকে লটারির জন্য আমন্ত্রণ জানিয়েছিল সেটা 7 তারিখ। এই জায়গাটা একটু ধন্দ আছে, এই জায়গাটা যদি একটু ক্লিয়ার করে দেন খুব ভালো। যে একটা গভর্নিং বডির সিদ্ধান্ত যা ফোরম্যান কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, খুব স্পষ্টভাবে বলা হয়েছিল সেদিনকে। তো সেটা তো কমিটি ডিসিশন, যে এটা না হওয়া অবধি আমরা প্রভিশনালি ওদের রেখে চলবো, যাতে যদি নির্দোষ সাব্যস্ত হয় তাহলে তো তারা বঞ্চিত হয়ে যাবে। দোষী হলে তারা পরেও শাস্তি পেতে পারে, কিন্তু নির্দোষ হলে তারা আমি চাকরিটা ফেরত নিতে পারবো না। সেই জন্যই এটা আমাদের আলোচনা হয়েছিল যে আমরা ওদেরকে এখন রেখে চলবো যতক্ষণ না ডিসিশন হচ্ছে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবলি করা হচ্ছে। সব কটা কাজের তো একটা টাইম লাগে। ওদের ডাকা হয়েছে, ওদের শোনা হয়েছে, এবার যাদের যাদের ইন্ডিভিজুয়াল নাম আছে তাদেরকে ডাকা হচ্ছে। ক্লাবরা, তার মধ্যে থেকে ক্লাবদের জানানো হয়েছিল, জানাবার জন্য তারা বলেছে যে কারোর যোগাযোগ নেই বা কারোর সাথে কন্ট্যাক্ট নেই। এবার তাদেরকে ডেকে আনা হবে, তাদেরটা শোনা হবে, তারপরে ডিসিশন বেরোবে। আমরা চিঠি দিয়েছি, তার উত্তরে ক্লাবগুলো জানিয়েছে যে এখন আর আমাদের সাথে এদের যোগাযোগ নেই, আপনারা ডাইরেক্টলি যোগাযোগ। আমি কি বললাম শুনলেন? আমরা ক্লাবদের মাধ্যমে খবর দিতে গেছিলাম, ক্লাবরা জানিয়েছে যে তাদের সাথে এখন আর যোগাযোগ নেই, তাহলে ডাইরেক্টলি ওদের কন্ট্যাক্ট করতে সেই চিঠি ক্লাব দিয়েছে। এবার আমরা ওদের সাথে ডাইরেক্টলি যোগাযোগ করব। বেটিং চক্রের পাশে কলকাতা ফুটবল, আমরা বড়াপাটা বন্ধু ম্যাচ দেখেছি, আমরা অভ্যস্ত, কিন্তু বেটিং যেটা আরো আপনি সেদিন বলছিলেন যে আরো বড় বার্তা আমাদের দেওয়া উচিত, করা হতে হবে। আমি যত গভীরে ঢুকছি তত আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। এইটাকে আমাদের নির্মূল করতে হবে, সেই ব্যাপারটা যদি একটু বলেন, এবং ক্লাবগুলো কতটা অ্যাওয়ারনেসের জন্য আইফে কি করছে।
প্রথমত বলি, ফিক্সিং ব্যাপারটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ফিক্সিং যেগুলো হচ্ছে হয়তো আমরা জানতে পারছি না, পরে জানছি, কিন্তু হয়েছে। এবং এগুলো তো হাতে নাতে ধরা যায় না। তো হাতে নাতে ঠিক মতন ধরতে গেলে বা পারিপার্শ্বিকতা দেখে কিছুটা বুঝতে গেলে এগুলোর জন্য সময় দরকার। এবং আমি বলবো যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, যাতে আমরা সাপোর্টটা পাই, একটা পারসেপশান ক্রিয়েট করা যে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে আমরা এদেরকে শাস্তি দেব এবং দরকার পড়লে ক্লাবও সাফার করবে। এই একটা পারসেপশান ক্রিয়েট করার দায়িত্বটাও কিন্তু সাংবাদিকদের একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের যেমন আইএফের একটা দায়িত্ব আছে এবং আমরা অগ্রণী ভূমিকা নিয়ে এগোচ্ছি। সেই জন্য সাংবাদিক যারা রয়েছেন, সাংবাদিক বন্ধুরা, তাদের কাছে প্রত্যেকের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যে ফুটবলটাকে বাঁচাতে গেলে আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা কেউ এখানে ইন্ডিভিজুয়াল না, আমরা সকলে একটা পরিবার মতন ভাবে আমরা দৌড়বো, যাতে আমরা এই জিনিসটাকে আটকাতে পারি। অতএব আপনাদের কাছে সকলের কাছে আবেদন থাকবে, একটা পারসেপশন ক্রিয়েটটা তো করি, যাতে যারা এগোচ্ছে তারা অন্তত এই জায়গাটায় ভয় পাক, যাতে এই ধরনের কাজ যদি আমরা কেউ এগোই আমাদের শাস্তির মুখে পড়তে হতে পারে, আর জেল বা পুলিশ যেখানে কাস্টডিতে যেতে হতে পারে। এই মেসেজটা আমরা দিতে হবে ফার্স্ট। তারপর তো আমরা ভেতরে ভেতরে যেটা ছাদবিদ করার করছি সেটা এক্ষুনি আমি ডিসক্লোজ করছি না, কারণ এখনই যদি কোনোভাবে ডিসক্লোজ করি তাহলে আমাদের যে অভিসন্ধি বলবো না, যেটা চিন্তাধারা, হ্যাঁ, যে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি সেই লক্ষ্যটা আমরা পূরণ হতে আরও বেশি সময় লেগে যাবে। আজ আমরা সবাই প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা করলাম, কিন্তু পঞ্চম ডিভিশন দিয়ে কলকাতা লিগটা শুরু হয়, সেটা কবে হচ্ছে? সেটারও কাজ চলছে, সেটাও কাজ হচ্ছে। অলরেডি ওদের লটারি হয়ে গেছে, ফিক্সচার খেলা হচ্ছে, খেলা শুরু করা হবে। ওদের সিআরএসটা এখনো শেষ হয়নি, যার জন্য আমরা ফিক্সচারটা ফেলতে পারছি। সিআরএস কমপ্লিট না হলে ফিক্সচার খেলা যায় না। পঞ্চম ডিভিশনের বেশ কিছু ক্লাবের সিআরএস বাকি আছে, মানে নেক্সট উইকে 20-22 তারিখের মধ্যে শুরু আশা করা যায়। আশা করা যায়। আচ্ছা, ইয়ে ম্যান অফ দ্য ম্যাচ থাকছে দেখা যায়। কলকাতা লিগের ঘন্টা বেজে গেল, মোহনবাগান ইস্টবেঙ্গল এক গ্রুপে, কিভাবে দেখছেন? মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এক গ্রুপে পড়লো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে যে চতুর্থ রাউন্ডে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হবে, তার আগে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে 3টি করে ম্যাচ খেলতে হবে এবং এই বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। 4 নম্বর ম্যাচটি হবে মোহনবাগান ইস্টবেঙ্গলে কলকাতার ডার্বি, অর্থাৎ কলকাতার ফুটবল দর্শকদেরকে বাড়তি পাওনা হচ্ছে এই ডার্বি। তার কারণ তারা বরাবর দেখে থাকে যে দুটি গ্রুপ দুটি আলাদা আলাদা গ্রুপে থাকে এবং তারা যখন সেমিফাইনালে কোয়ালিফাই করে তখন তাদের ডার্বিটি হয়। কিন্তু এক্ষেত্রে ডার্বি হয়ে যাবে একদম গ্রুপ লিগেই, অর্থাৎ সেই ডার্বি দেখার জন্য মানুষ উন্মুখ হয়ে থাকবে। আর দ্বিতীয় কথা যেটা বলার আছে সেটা হচ্ছে এবারের কলকাতা ফুটবল লিগে কিন্তু সান অফ দ্য সয়েল তারা বেশিরভাগ সুযোগ পাচ্ছে, এই কারণে যে 4 জন মাত্র বিদেশিকে খেলাবার অধিকার পাচ্ছে বিভিন্ন দলগুলি। 8 জন করে বিদেশি তারা রাখতে পারবে, কিন্তু 4 জন করে বিদেশিকে তারা খেলাতে পারবে। এতে দেখা যাবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের জার্সি গায়ে অনেক স্থানীয় খেলোয়াড় খেলতে পারবে, মোহামেডানের জার্সি গায়ে অনেক স্থানীয় খেলোয়াড় খেলতে পারবে। আরেকটি দল রয়েছে ডায়মন্ড হারবার এফসি। মোহনবাগান ইস্টবেঙ্গল যেমন এক গ্রুপে গেছে, তেমন মোহামেডান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার এফসি আলাদা গ্রুপে গেছে। এই দুটি গ্রুপের খেলা কিন্তু জমে যাবে এবং বলাই বাহুল্য যে মোহামেডানের ম্যাচ দিয়ে কলকাতা ফুটবল লিগ এবার শুরু হবে। যা জানা যাচ্ছে তাতে আজ পর্যন্ত যে খবরটি রয়েছে তা হচ্ছে যে আগামীকাল অর্থাৎ শুক্রবার দিন 3টি ঘেরামাঠ পরিদর্শন করবেন পূর্ত দপ্তরের অফিসাররা। তারা ঘেরামাঠকে ফিট সার্টিফিকেট দিলে উদ্বোধন ম্যাচটা মোহামেডান মাঠেই হবে এবং উদ্বোধন ম্যাচের আগে আইএফএ একটি বর্ণাঢ্য অনুষ্ঠানও করার পরিকল্পনা করেছে। আর নয়তো তারা কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের ব্যাপারটাকে সরিয়ে নিয়ে যাবে, সেক্ষেত্রে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে 25 জুন খেলা হবে। এবং যে কথা বলছিলেন আজ আমাদের একটা ইন্টারভিউতে আজকে এই ফুটবলের অন্যতম স্পন্সর সাচি গ্রুপ, তারা বলছিলেন তারা 7 দিন সময় চেয়েছেন। দেখা যাচ্ছে যে আইএফএ যা নির্ঘণ্ট প্রকাশ করছে সেই নির্ঘণ্ট অনুযায়ী যদি 25 জুন খেলা শুরু হয় তাহলে সেটি সাচি গ্রুপ কতটা সেটা ম্যানেজ করতে পারবে আমরা জানি না। তবে এই ঘটনাটি নিয়ে কিঞ্চিত যে একটা চিন্তার বিষয় রইল সে বিষয়ে বলে দেবার অপেক্ষা রাখে না। আর মাত্র দিন কয়েক বাকি আছে, এর মধ্যে ব্রডকাস্টটা ঠিক হয়নি, এখনও স্ট্রিমিং কীভাবে হবে তা ঠিক হয়নি, কীভাবে ফুটবল লিগ সুষ্ঠুভাবে হবে আমরা জানি না। তবে আশা করা যায় যে বড় বড় চ্যানেলগুলোর সাথে কথা হচ্ছে, একটা ঠিক নির্ধারিত জায়গায় পৌঁছবে। তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কলকাতা ফুটবলের 2 প্রধান একই গ্রুপে পড়েছে। FIFA referee instructor
since 2008. Then we had some courses for the instructors and the referees in India several times. And my impression of referees is, good potential referees. Even that they are younger, but the size of the body is high, and also the intelligence. Especially the intelligence of the referee is very high potential. So I hope that someone in Indian referee will become a FIFA World Cup referee in the near future. So do you think that right now the situation comes in football and the all technical support like VAR and all that? Do you think a referee can do his job properly or totally glitch free, because there is lots of gadgets are monitoring them? What does it mean? I mean, there is VAR and all that technical supports are there. Yeah. So is that possible for a referee to do his job clinically when the other techniques are monitoring him? The camera's eyes are on them. So do you think is that positive thing for a referee? Do you think VAR is positive for the referees? Hard to think about it. Or don't you think that some mistakes which was not notified previously, now they can be notified? That's what I want. So that is good. No? That is technically good, because what is credibility? The credibility of the decision is higher, getting higher by the technical support, right? But mainly the referee have to decide the final decision. So that is the human wise, So we have to understand the referee as a human. But we have to educate the referees more accurately. They can make better decisions in the match, even if that is an important match. So we have to accept their effort, and we have to accept that final decision, even that technical advice is coming. I think. Good question. Good answer. Yeah. Thank you. ও করে দিন। already work with referees from day one. Not yet. No. What? You have trained Pranjal and all, so he's saying that you have worked with referees of Bengal. Oh, okay. Yes. So, what is your assessment of it? I have assessed some of referee, not all referee, but they have still have a higher potential to be a top referee in Asia, in the world, in near future. I think. Who impressed you? Have any special name in your mind? Of course, that he has become a FIFA referee already. Pranjal is one of the highest potential referee. I think. আমার মনে হয় আমরা ব্যক্তি প্রশ্নে না গিয়ে খেলার সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারি, ওনার প্ল্যান সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারি, উনি কোন কোন জায়গায় ফোকাস করতে চায় সেটা জিজ্ঞাসা করতে পারি। আমার মনে হয় সেগুলো অনেক What is fruitful your planning Planning what? about the Bengal? In the course. What would you improve actually? Yeah. Sector. In general, the firstly, especially tomorrow is the first day of the course. I would like to introduce what is the role of a referee. What is the referee is not only the rule enforcer, right? Like a game manager, the referee have to act as a manager of the game, and also that we have to give a good decision with the confidence, right? So that kind of things I want to train them during the course, and also there's some technical decision making, penalty kick situation, managing the free kick, something. Over 12 topics I prepared. Especially for in Calcutta derby match. If
you train some Derby match? Yes, Derby Mohun Bagan East Bengal. It is Big match, it big is match. one of the biggest matches. Biggest in the match. world. I would If you train someone, some referees, what will be your thought about that? What is it? I mean, if you want to train some Yes, referees yeah. in Calcutta, what will be your thought about that, or what you will say? নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম এবং অবশ্যই থাকছে আরেকটি স্টেডিয়াম, যে স্টেডিয়ামটির অবস্থান কলকাতার বুকেই 3টি ঘেরা মাঠে। অর্থাৎ কলকাতার ফুটবল আবার কলকাতাতেই ফিরছে। কলকাতার 3টি ঘেরা মাঠ ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডানে নিজের নিজের দলের খেলাগুলি হবে। অর্থাৎ সব কিছু মিলে কলকাতার ফুটবলের আকর্ষণ ফিরবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে কলকাতার ফুটবলের বিদেশি খেলোয়াড় নিয়ন্ত্রিত করা হচ্ছে, অর্থাৎ সান অফ দ্য সোয়েলরা বেশি সুযোগ পাবেন। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।